আসসালামু আলাইকুম সকলকে। আশা করি তোমরা ভালো এবং সুস্থ রয়েছো এবং আহ, ঈদ চলে আসছে, তাই না? আমাদের আজকে আজকে কত রোজা? আজকে 25 রোজা। সো সামনে ঈদ। আমরা প্রতি বছর ঈদেই চিন্তা করি যে না, করোনা চলে যাবে, করোনা চলে যাবে, করোনা চলে যাবে, বাট দেখা যাচ্ছে যে একের পর এক ঈদ আমাদের যাচ্ছে এবং করোনা আমাদের পিছু ছাড়ছে না। সো বর্তমানে যা পরিস্থিতি, আমার মনে হয় ঈদের পর আবার করোনার সংখ্যা বাড়ছে আমাদের দেশে। যাই হোক, সবাই হচ্ছে যে রমজান মাসে আল্লাহর কাছে দোয়া করো যেন এই করোনা আমাদের একটু মুক্তি দেয়, নাইলে করোনার মুক্তি নেই। আচ্ছা, এখন হচ্ছে যে গুরুত্বপূর্ণ কথায় আসি, সেটা হচ্ছে যে ঈদের আগে আজকে আমাদের শেষ ক্লাস। ঈদের আগে মানে ঈদের আগে কি মানে আজকের পর আমাদের একটা দীর্ঘ সময় লাইভ ক্লাস নেই। মানে হচ্ছে যে আমি নিজের একটা ছুটি নিচ্ছি। এখন ছুটিটা আমি মঞ্জুর করছি নিজের কাছেই, কারণ যেহেতু এই কম মানে যদি ব্যাটলস অফ বায়োলজি একটা প্রতিষ্ঠান, ব্যাটলস অফ বায়োলজি প্রতিষ্ঠানের সবকিছুই আমি। সো আমি নিজের কাছে একটা ছুটি নিয়েছি, খুব বড় একটা ছুটি। 12 থেকে 18 তারিখ আমার সব ব্যাচ বন্ধ থাকবে এবং হচ্ছে যে ওই টাইমটা আমি একটু নিজের মানে নিজেকে সময় দিব। কারণ এতদিন কাজ করতে করতে আমি খুব বার্ন আউট, এক্সস্টেড। লাস্ট ইয়ারের মার্চের 17 তারিখ থেকে শুরু করে এ পর্যন্ত আমি ক্রমাগত প্রত্যেক দিন প্রত্যেক দিন হচ্ছে কাজ করেই যাচ্ছি। জাস্ট মাঝখানে সেন্ট মার্টিন গিয়েছিলাম আমি, মনে হচ্ছে 3 দিনের 2 দিনের জন্য। তাও সেন্ট মার্টিন গিয়েও হচ্ছে যে আমি কাজ করেছি, তখনও ক্লাস মানে এক্সাম গুলা দেওয়া ছিল, কিছু কিছু ব্যাচে রেকর্ডেড ক্লাস দিয়েছি। দ্যাট মিনস আমি হচ্ছে ওই টাইমেও প্রপার রেস্টটা পাইনি। সো এজন্য এবার আমি একদম এক সপ্তাহ একটা প্রপার রেস্ট নিচ্ছি। সো এবং এখান থেকেও আমরা লাইভ ক্লাসগুলো আজকের পর আর নিব না। এবং এই অধ্যায়ের লিপিড শেষ হলে বাকি যে অংশগুলা থাকবে, দ্যাট মিনস এনজাইম প্রোটিনের অংশগুলা থাকবে, এগুলো আমার ইউটিউবে ক্লাস আছে। তো আমি যেটা করব ভেবেছি যে আমার ইউটিউবে সেই ক্লাসগুলা আমি ফেসবুকে আপলোড দিব, প্রিমিয়াম করে দিব এই 7টা 15তেই। সো যারা ক্লাসগুলা করেছো এতদিন টানা, তাদের কাছে অনুরোধ থাকবে আর 2টা ক্লাস হয়তো এনজাইমের উপর যাবে আমাদের, এখান থেকে প্রিমিয়াম করে দিব আমি। সেই 2টা ক্লাস তোমরা দেখে ফেলবা। সেই 2টা ক্লাস দেখে ফেললে তাহলে তোমার এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? আর ঈদের পর কোন টাইমে লাইভ নিব আমি জানি না। সকাল 7টায় নিব কিনা সেটাও আমি এখনো ফিক্স করি নাই। তো এই 7 দিন আমার আসলে অনেক নিজের সাথে আলোচনা চলবে, তারপর আমি ঠিক করব যে তোমাদের আমি আসলে ফ্রি ক্লাসগুলা কোন টাইমে নিব। বাট ফ্রি ক্লাস নিব আমি, কারণ আমার ইচ্ছা আছে এই বছর বা সামনের বছরের মধ্যে ফ্রি কন্টেন্ট, বায়োলজির ফুল ফ্রি কন্টেন্ট আমাদের একদম ফেসবুকে, ইউটিউবে দিয়ে দাও। এবং ক্লাসের একটু কোয়ালিটি বাড়ানোর আমার আগ্রহ আছে। আমি রিসেন্ট ক্লাসগুলো নিয়ে স্যাটিসফাইড না, রিসেন্ট ক্লাসগুলো আমি দেখে স্যাটিসফাইড না। যেহেতু সেম অধ্যায় আবার চলছে, এই অধ্যায় অলরেডি আমি একবার কমপ্লিট করেছি, তো যে অধ্যায়গুলো পড়ানো হয়েছে সেই অধ্যায়গুলো আমরা পড়াবো না, আমরা ভিন্ন অধ্যায়গুলো পড়াবো। এবং আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো, এইচএসসি শর্ট সিলেবাসে যে চ্যাপ্টার গুলো আছে সেই চ্যাপ্টার গুলো চেষ্টা করব যে ফুল কমপ্লিট করে ফেলার জন্য। এবং নেক্সট ইয়ারের মধ্যে ফুল বায়োলজি বই এবং কেমিস্ট্রি বই এই দুইটাই একদম ফ্রি কন্টেন্ট দিয়ে কমপ্লিট করে ফেলার চেষ্টা করব, যেন কেউ তখন আর অভিযোগ করতে না পারে যে না, আমার তো সামর্থ্য নেই এই জন্য ভাইয়ার পেইড ব্যাচে পড়তে পারতেছি না। ফ্রিতেই ভাইয়া সবকিছু দিয়ে দিবে ইনশাল্লাহ। আর পেইডের কোয়ালিটি, পেইড ব্যাচ গুলার সার্ভিস আরো বাড়াবো। এবং আমরা এখন চিন্তা করছি যেটা যে মানে কিভাবে হচ্ছে যে কাস্টমার মানে স্টুডেন্ট যারা আছে আমাদের, স্টুডেন্টদের ইউজার এক্সপিরিয়েন্সটা আরো বাড়ানো যায় সেটার দিকে আমাদের নজর। যাই হোক, ওভারঅল আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সবকিছুর মালিক। তো উনি হচ্ছে যে জায়গায় এনেছে আমাকে, জন্য ওনার লাখ লাখ শুক্রিয়া। এবং হচ্ছে যে আশা করি আমাদের সামনে দেখা হবে আবার লাইভ ক্লাসে। ততদিন পর্যন্ত আজকের ক্লাসটি আমাদের শেষ ক্লাস। তো চলো আমরা আজকে লিপিডের ক্লাস শুরু করি। ওকে, আসো তো আমাদের লিপিডে আসি আমরা। সেন্ট মার্টিন গিয়ে আমি বৈশা প্রশ্ন করছি, আমার এখনো মনে আছে। সেন্ট মার্টিন আমি হচ্ছে ফার্স্ট ডে আর সেকেন্ড ডে, মোস্ট প্রবাবলি ফার্স্ট ডে তেই আমি হচ্ছে বিচে বৈশা বৈশা প্রশ্ন করছি। আমার ফ্রেন্ডরা হচ্ছে যে আমার উপর চিল্লাপাল্লা করতেছে, "এই রাখ, আমি কি প্রশ্ন করে নিই, প্রশ্নের কাজটা কমপ্লিট করে নিই আগে।" তো ওইখানে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না, দেখি যে নেটওয়ার্ক নেই, পরে হচ্ছে দৌড়ে গেছি হোটেল রুমে গিয়ে তারপর প্রশ্ন করে তারপর আবার বিচে আসছি। সো ব্যাপারটা হচ্ছে কি, এই যে ডেডিকেশন বা এই যে ধরো আমি যতটুকুই খেটেছি আমার এই প্ল্যাটফর্মের জন্য, এই ডেডিকেশনের ফলে কিন্তু আমি আজকে
মোটামুটি একটা সম্মানজনক পজিশনে আসতে পারছি। তোমরা অনেকে সম্মান করছো, তোমরা অনেকে তালি দিচ্ছ, অনেকে গালি দিচ্ছ, কোনো সমস্যা নেই। তালি খাইতে হলে, তালি পাইতে হলে গালিও খাইতে হবে, দুইটাই কমন ব্যাপার। বাট সেই ডেডিকেশনের কারণেই কিন্তু আজকে ধরো যতটুকু পজিশনে আসতে পেরেছি। এই ডেডিকেশনটা যদি আমার পক্ষ থেকে না থাকতো, তাহলে কিন্তু আমি আজকে যে জায়গায় আছি সেই জায়গায় আমি হয়তো থাকতে পারতাম না। সো এই জন্য লাইফে যেটাই করবা ফুল ডেডিকেশন দিয়ে সেটা করবা। 100% ডেডিকেটেড, মানে ডেডিকেশন দিয়ে যদি তুমি কোনো কাজ করো, সে কাজে সফলতা আসবেই, মানে এটা মানে আসবেই। একটা দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে তোমার কাজের প্রতি তোমার সর্বোচ্চ ডেডিকেশন, 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার উপর বিশ্বাস। এই দুইটা জিনিসের সমন্বয় যদি হয়ে যায়, পৃথিবীতে তোমার যে কোনো ইচ্ছা, যে কোনো স্বপ্ন তোমার পূরণ হবেই। এবং স্বপ্ন বড় রাখবা অলওয়েজ, জীবনে স্বপ্ন বড় রাখবা। স্বপ্ন বড় রাখলে দেখবা কি তোমার হাতে এমন কোনো সুযোগ চলে আসছে সেই স্বপ্ন পূরণ করার। স্বপ্ন বড় রাখবা, ঠিক আছে? দেখবা যে জীবনে স্বপ্ন বড় রাখলে সেই স্বপ্ন পূরণ হবেই। আসো, মোটিভেশনাল কথাবার্তা বহুত বলে ফেলছি, এজন্য মানুষ কমে গেছে, 408 জন হয়ে গেছে লাইভে। আচ্ছা, সমস্যা নেই, অনেকদিন লাইভ নিয়ে ফেলছি তো এই জন্য মানুষ ক্লাস করে না। আচ্ছা, এবার আসো যে আমরা লিপিড নিয়ে পড়তেছিলাম, তো আমরা হচ্ছে 3 ধরনের লিপিড নিয়ে পড়েছি। মানে আমরা লিপিডের আগের 2টা ক্লাসে মূলত সরল লিপিড এবং যৌগিক লিপিড নিয়ে কথা বলেছি। আজকে আমরা উদ্ভূত বা উৎপাদিত বা ডিরাইভড লিপিড নিয়ে কথা বলবো। আজকে আমরা কথা বলবো উদ্ভূত বা উৎপাদিত উৎপাদিত বা যেটাকে আমরা বলি কি ডিরাইভড লিপিড। ডিরাইভড লিপিড বলি। তাহলে আমরা কি কি নাম দিতে পারি? উদ্ভূত বা উৎপাদিত বা ডিরাইভড লিপিড। উদ্ভূত, উৎপাদিত বা ডিরাইভড লিপিড। সো এই উদ্ভূত, উৎপাদিত বা ডিরাইভড লিপিডের মধ্যে আমাদের অনেক কিছু আছে এবং এই লিপিডগুলো মূলত সরল লিপিড থেকে পাই না। এই লিপিডগুলো আমরা কোথা থেকে পাই? এই যে আমাদের যৌগিক লিপিড যে আছে, এই যৌগিক লিপিডের আদ্র বিশ্লেষণ, যৌগিক লিপিডের আদ্র বিশ্লেষণ, এই যে যৌগিক লিপিড আছে, যৌগিক লিপিডের আদ্র বিশ্লেষণ, যৌগিক লিপিডের আদ্র বিশ্লেষণ। আদ্র বিশ্লেষণ মানে পানি দিয়ে এটাকে যদি আমি ভাঙি, পানি দিয়ে যদি এখানে বিক্রিয়া করি, আদ্র বিশ্লেষণ করলে আমরা এই উদ্ভূত লিপিড গুলা পাই। কি লিপিড গুলা পাই? উদ্ভূত লিপিড গুলা পাই। এই যে উদ্ভূত লিপিড গুলা আছে, এই উদ্ভূত লিপিড গুলার মধ্যে আমাদের হচ্ছে যে একটা উদ্ভূত লিপিডের মধ্যে একটা বিশেষ গ্রুপ আছে যাকে বলি হচ্ছে আমরা টার্পিন, টার্পিনয়েড বলি। একটা উদ্ভূত লিপিড গুলার মধ্যে একটা বিশেষ শ্রেণী আছে যাদেরকে আমরা বলি টার্পিনয়েড, টার্পিনয়েড বলি। উদ্ভূত লিপিডের মধ্যে একটা বিশেষ শ্রেণী আছে যাদেরকে আমরা বলি হচ্ছে টার্পিনয়েড বলি। উদ্ভূত লিপিডের একটা বিশেষ শ্রেণী আছে যাদেরকে বলি আমরা টার্পিনয়েড। এই যে টার্পিনয়েড লিপিড আছে, এদের মধ্যে আসলে কি থাকে ইউনিক, এই জন্য তাদেরকে আমরা টার্পিনয়েড লিপিড বলি। এই উদ্ভূত লিপিডের মধ্যে টার্পিনয়েড লিপিড আমরা তাদেরই বলবো যারা এই C5H8 এর পলিমার দিয়ে গঠিত, যারা C5H8 এর পলিমার দিয়ে গঠিত। টার্পিনয়েড লিপিড তাদেরই বলবো যারা C5H8 এর পলিমার দিয়ে গঠিত, C5H8 এর পলিমার দিয়ে গঠিত, C5H8 এর পলিমার দিয়ে গঠিত, C5H8 এর পলিমার দিয়ে গঠিত। তাইলে আমরা দেখতে পাচ্ছি উদ্ভূত লিপিড, এই উদ্ভূত লিপিডের মধ্যে একটা বিশেষ শ্রেণী আছে টার্পিনয়েড লিপিড। এই টার্পিনয়েড লিপিড কাদের বলবো? যারা C5H8 এর পলিমার দিয়ে গঠিত, যারা C5H8 এর পলিমার দিয়ে গঠিত। এই যে C5H8 আছে, এটাকে আমরা বলি আইসোপ্রিন, এটাকে বলি আমরা আইসোপ্রিন, এটাকে বলি হচ্ছে আমরা আইসোপ্রিন। এই C5H8 যেটা, সেটাকে বলি হচ্ছে আমরা আইসোপ্রিন। এই আইসোপ্রিন কয় কার্বন বিশিষ্ট দেখো, একে বলি হচ্ছে আমরা আইসোপ্রিন। এই যে আইসোপ্রিন রয়েছে, এই আইসোপ্রিনটা হচ্ছে আমাদের 5 কার্বন বিশিষ্ট, দেখতে পাচ্ছি আমরা। তাহলে 5 কার্বন বিশিষ্ট আইসোপ্রিন যে আছে, সেই 5 কার্বন বিশিষ্ট আইসোপ্রিনের পলিমার দিয়ে গঠিত 5 কার্বন বিশিষ্ট যে আইসোপ্রিন আছে, এই 5 কার্বন বিশিষ্ট আইসোপ্রিনের পলিমার দিয়ে গঠিত 5 কার্বন বিশিষ্ট এই যে আইসোপ্রিন আছে, আইসোপ্রিনের পলিমার দিয়ে গঠিত যে, তাকে আমরা বলি টার্পিনয়েড লিপিড বলি। তাহলে এই টার্পিনয়েড লিপিডটা হচ্ছে উদ্ভূত লিপিডের একটা অংশ। এই টার্পিনয়েডের মধ্যে কি কি আছে? টার্পিনয়েডের মধ্যে আমরা, টার্পিনয়েড লিপিড হচ্ছে আমাদের 3 প্রকার। টার্পিনয়েড লিপিডটা আমাদের 3 প্রকার। এই যে টার্পিনয়েড লিপিড বললাম, এই টার্পিনয়েড লিপিড আমাদের 3 প্রকার। টার্পিনয়েড লিপিড এটা হচ্ছে আমাদের 3 প্রকার। কি কি প্রকার রয়েছে?
এক নম্বরে রয়েছে যেটা, সেটাকে আমরা বলি স্টেরয়েড। এক নম্বরে যেটা রয়েছে স্টেরয়েড। আমরা বেসিক্যালি স্টেরয়েডের নাম শুনেছি যে স্টেরয়েড হচ্ছে বিভিন্ন খেলোয়াড়দের থেকে শুনি যে বিভিন্ন খেলোয়াড়রা হচ্ছে ডোপ টেস্ট বলে। ডোপ টেস্ট হচ্ছে তারা কোনো নেশা জাতীয় কোনো কিছু নেয় কিনা সেটা টেস্ট করার জন্য, যে ডোপ টেস্টে তারা পজিটিভ হয়েছে, স্টেরয়েড নিয়ে ধরা পড়েছে। তো স্টেরয়েডটা অনেকটা দেখা যায় স্টেরয়েড হচ্ছে একটা শক্তিবর্ধক হিসেবে তারা গ্রহণ করে, নেশা জাতীয় জিনিসের মতোই শক্তিবর্ধক। ডোপ টেস্টে ধরা পড়ে বা দেখা যায় ড্রাগ টেস্ট করে যখন, তখন স্টেরয়েডটা ধরা পড়ে। সো বেসিক্যালি যারা হচ্ছে যে স্টেরয়েড নেয়, অনেক খেলোয়াড় আছে যারা হচ্ছে যে শক্তিবর্ধক হিসেবে স্টেরয়েড গ্রহণ করে। তাহলে স্টেরয়েড একটা টার্পিনয়েড। তারপর আরেকটা আছে যার নামটা টার্পিনস, যার নাম হচ্ছে টার্পিনস, এবং আরেকজন আছে রাবার, আরেকজন আছে রাবার। তো এরকম তিনটা কথা যখন আমরা পাবো, আমরা যখন এরকম তিনটা পাবো যে টার্পিনয়েড লিপিড হচ্ছে আমাদের এই তিনটা। সো তিনটা কথা পাইলে আমার সেখান থেকে একটা কমন প্রশ্ন চলে আসে, সেখান থেকে আমাদের একটা কমন প্রশ্ন চলে আসে। কি প্রশ্ন চলে আসে? যে নিচের কোনটা টার্পিনয়েড নয়, নিচের কোনটা টার্পিনয়েড নয়, এরকম হচ্ছে যে একটা প্রশ্ন কমনলি আসে যে নিচের কোনটা টার্পিনয়েড নয়। সো এখান থেকে একটা কমন প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটা টার্পিনয়েড নয়, স্টেরয়েড, টার্পিনস, রাবার, এখান থেকে আছে। আর একটা কিছু অ্যাড করে বলতে পারে যে নিচের কোনটা টার্পিনয়েড নয়। তো এখন আসলে যে আমরা প্রথমে স্টেরয়েড নিয়ে একটু পড়ালেখা করি, যে স্টেরয়েড নিয়ে আমাদের এত কথাবার্তা, সেই স্টেরয়েড নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। স্টেরয়েড, স্টেরয়েড, এই স্টেরয়েডটা আমাদের একটা জটিল গঠন রয়েছে। স্টেরয়েডের, স্টেরয়েড যে আছে, স্টেরয়েডের একটা জটিল গঠন রয়েছে। এই স্টেরয়েড থেকে আমাদের অনেক ধরনের যৌগ পাওয়া যায়, পৃথিবীতে অনেক ধরনের যৌগ তৈরি হয়, কিন্তু স্টেরয়েডের একটা জটিল গঠন আমাদের রয়েছে, যে জটিল গঠনটা স্টেরয়েডটাকে ইউনিক করেছে। আমি তোমাদের একটু স্টেরয়েডের গঠনটা দেখাবো, 30 সেকেন্ড একটু ওয়েট করে। স্টেরয়েড, খেয়াল করে দেখো এই ছবিগুলা, এই ছবিটা খেয়াল করো। স্টেরয়েড নিউক্লিয়াস বলতে একটা কথা আমরা বলি। স্টেরয়েড নিউক্লিয়াস মানে হচ্ছে এই যে স্টেরয়েড আছে, এই স্টেরয়েডের একটা গঠন। এই যে খেয়াল করে দেখো, এই যে আমাদের দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের একটা স্টেরয়েড নিউক্লিয়াস। এই যে ছবিতে ফুটে উঠেছে যেটা, এটা হচ্ছে একটা স্টেরয়েড নিউক্লিয়াস। তাহলে দেখো তো এটা কয় রিং বিশিষ্ট? আমাকে এটা একটু বলো, যে জাস্ট এই কথাটাই বলো যে স্টেরয়েড নিউক্লিয়াসটা কয় রিং বিশিষ্ট। এখানে একটা খুব কঠিন একটা নাম আছে, সাইক্লোপেন্টানো পার হাইড্রো ফিনান্থ্রিন স্ট্রাকচার। এই নাম তোমার কোনোভাবেই মনে রাখার প্রয়োজন নাই, এই স্ট্রাকচারের গঠনও তোমার কোনোভাবে মনে রাখার প্রয়োজনীয়তা নাই। তোমাদের জাস্ট আগ্রহ, অনেক এখানে অনেক আগ্রহী স্টুডেন্ট আছো, তাদের আগ্রহ মেটানোর জন্য জাস্ট ছবিটা দেখানো। এখানে দেখো, এটা আমাদের একটা 4 রিং বিশিষ্ট স্ট্রাকচার। তো পরীক্ষার মধ্যে জাস্ট এতটুকু মনে রাখতে পারো যে স্টেরয়েড কয় রিং বিশিষ্ট। পরীক্ষায় আসতে পারে যে স্টেরয়েড কয় রিং বিশিষ্ট, মাথায় রাখো স্টেরয়েড 4 রিং বিশিষ্ট একটা গঠন। সো 4 রিং বিশিষ্ট এরকম একটা গঠন থাকে স্টেরয়েড নিউক্লিয়াসে। এর মধ্যে আমাদের নানা পরিবর্তন হয়ে, এর মধ্যে নানা চেঞ্জ এসে আমাদের কি হয়, যে আমাদের প্রয়োজনীয় জিনিস তৈরি হয়। এই যে দেখো, এই স্টেরয়েডের মধ্যে কি কোনো OH গ্রুপ দেখতে পাচ্ছ? এই যে ছবিটা দেখাচ্ছি আমি তোমাদের, এখানে কি কোনো OH গ্রুপ দেখতে পাচ্ছ? দেখতে পেলে কয়টা OH গ্রুপ দেখতে পাচ্ছ এটা একটু আমাকে জানাও। এই যে গঠনটা দেখতে পাচ্ছ, এখানে দেখো একদম উপরের দিকে একটা OH গ্রুপ আছে। তো এই স্টেরয়েড নিউক্লিয়াসের মধ্যে বেসিক্যালি কোনো OH গ্রুপ নাই। স্টেরয়েড নিউক্লিয়াসের মধ্যে বেসিক্যালি কোনো OH গ্রুপ নাই। এই যে আমরা দেখতে পাচ্ছি যে স্টেরয়েড নিউক্লিয়াসের ভেতর একটা OH গ্রুপ আছে, স্টেরয়েড নিউক্লিয়াসের মধ্যে একটা OH গ্রুপ আছে উপরে। এই OH গ্রুপটা স্টেরয়েড নিউক্লিয়াসকে কিসে রূপান্তর করছে বা কি রূপে প্রকাশ করাচ্ছে? যখন স্টেরয়েড নিউক্লিয়াসের 4 রিং বিশিষ্ট, এর মধ্যে আর তেমন কিছু নাই, এইখানে যদি কোনো OH গ্রুপ থাকে এক বা একাধিক, তখন তাকে বলি আমরা স্টেরল। তখন তাকে আমরা কি বলি? তখন তাকে আমরা বলি স্টেরল বলি। তখন তাকে আমরা কি বলি? স্টেরল বলি। তাহলে এখান থেকে টেক হোম মেসেজ হচ্ছে, দুইটা মেসেজ আমরা হচ্ছে এখান থেকে গ্রহণ করব। একটা হচ্ছে স্টেরয়েডটা হচ্ছে আমাদের একটা 4 রিং বিশিষ্ট গঠন। স্টেরয়েডের মধ্যে মনে রাখতে হবে আমাদের কিছু কথা, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। মনে রাখো হচ্ছে 4 রিং বিশিষ্ট গঠন, 4 রিং বিশিষ্ট গঠন, 4 রিং বিশিষ্ট গঠন। স্টেরয়েড হচ্ছে একটা 4 রিং বিশিষ্ট
গঠন, এটা হচ্ছে প্রথম কথা। এবং হচ্ছে এই স্টেরয়েড নিউক্লিয়াস, এই জিনিসটাকে আমরা বলি স্টেরয়েড নিউক্লিয়াস। নিউক্লিয়াস বলতে কি বোঝায়? নিউক্লিয়াস বলতে কি সবসময় প্রাণীদেহের নিউক্লিয়াসই বোঝায় না, বা জীবদেহের নিউক্লিয়াস বোঝায়? নিউক্লিয়াস বলতে কোনো একটা কিছুর কেন্দ্রকেও নিউক্লিয়াস বলে, ঠিক আছে? সো নিউক্লিয়াস বলতে বেসিক্যালি কেন্দ্র বোঝায়। যে স্টেরয়েড, যে স্টেরয়েডের গড়, আচ্ছা নিউক্লিয়াস কথাটা বললে অনেকে ভেজাল পাকায় ফেলবা। স্টেরয়েডের গঠনে যদি এক বা একাধিক ওএইচ থাকে, এক বা একাধিক ওএইচ থাকে, তখন তাকে আমরা কি বলি? থাকলে তাকে হচ্ছে আমরা স্টেরল বলি। তাকে আমরা কি বলি? তাকে আমরা স্টেরল বলি। তাকে বলি হচ্ছে আমরা স্টেরল। তাকে আমরা কি বলি? তাকে বলি আমরা স্টেরল। এক বা একাধিক যদি ওএইচ থাকে তখন সেই জিনিসটার নাম কি হয়? এক বা একাধিক ওএইচ থাকলে তখন সেটাকে আমরা বলি স্টেরল বলি। তো স্টেরয়েড এবং স্টেরল, তো নর্মালি দেখা যায় যে আমাদের এই স্টেরল বা স্টেরয়েড এটা বহু জায়গায় রয়েছে। স্টেরল স্টেরয়েড বহু জায়গায় উদ্ভিদের মধ্যে রয়েছে। আমরা যদি স্টেরল বা স্টেরয়েডের কথা বলি তাহলে দেখা যাচ্ছে আমরা কি কি উদাহরণ এখান থেকে টানতে পারছি। যদি স্টেরলের কথা বলি তাহলে আমাদের স্টেরয়েড বা স্টেরল একই জিনিস। স্টেরলও তো এক প্রকার স্টেরয়েডই, জাস্ট স্টেরয়েডের মধ্যে ওএইচ থাকলে। তো এই স্টেরল থেকেই আমরা বলি যে কি কি স্টেরল আমাদের রয়েছে। এক নম্বরে আমাদের সবচেয়ে কমন যেটা, সেটার নাম হচ্ছে কোলেস্টেরল। এর নামটা আমরা একদম শুনি যে এই খাবারে কোলেস্টেরল বেশি, ওই খাবারে কোলেস্টেরল কম। তাহলে সবার বেসিক আমাদের যেটা আসে তার নাম হচ্ছে কোলেস্টেরল। তারপর বইয়ের মধ্যে অনেকগুলা নাম আছে, আমি সবগুলা নাম তোমাকে বলবো না, আমি জাস্ট স্পেসিফিক কিছু নাম বলবো। কোলেস্টেরল, তারপর নাম আছে আর্গোস্টেরল, আর্গোস্টেরল, এবং আরেকটা নাম আমি বলবো সেটার নাম হচ্ছে ডিজিটালিন, 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 ডিজিটালিন। আচ্ছা, এখন এই যে ডিজিটালিন যে আছে, এই ডিজিটালিনের মজার ব্যাপার হচ্ছে এটা হৃৎপিণ্ডের চিকিৎসায় ব্যবহার করা হয়। হৃৎপিণ্ডের বিভিন্ন চিকিৎসায় আমরা হচ্ছে এই ডিজিটালিনটা ব্যবহার করি। ডিজিটালিনটা ব্যবহার করি হচ্ছে আমরা হৃৎপিণ্ডের চিকিৎসায়, খুব কমনলি আসে। এবং আমি আমি যে এক্সামগুলো নিই সেটার মধ্যে এটা দিই, কারণ হচ্ছে আমার হৃৎপিণ্ড রিলেটেড সবকিছু আমার কাছে খুব ভালো লাগে। তো হৃৎপিণ্ডের চিকিৎসায় কি ব্যবহার করা হয়? হৃৎপিণ্ডের চিকিৎসায় আমরা রোগীদের একটা ওষুধ দিই, ডিজিটালিন নামে একটা ওষুধ রয়েছে। আর্গোস্টেরল নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে, সেটা হচ্ছে এক ধরনের উদ্ভিদের কোষ প্রাচীর আছে, এক ধরনের স্পেসিফিক উদ্ভিদের কোষ প্রাচীর আছে, নরমালি কোষ ঝিল্লি আছে। নরমালি কোষ ঝিল্লিতে কোলেস্টেরল থাকে। আমাদের যে প্রাণীদেহের কোষ ঝিল্লি আছে ফ্লুইড মোজাইক মডেল, সেখানে আমাদের কি রয়েছে? সেখানে আমাদের কোলেস্টেরল রয়েছে। যত ফ্লুইড মোজাইক মডেলের কথা বলবো সেখানে কোলেস্টেরল থাকবে। কিন্তু হচ্ছে যে আমাদের এই একটা উদ্ভিদ আছে যাদের কোষ ঝিল্লিতে, কোষ প্রাচীর না, কোষ ঝিল্লি, কোষ ঝিল্লিতে কোলেস্টেরল থাকবে। ফ্লুইড মোজাইক মডেলে আমরা দেখতে পাই ফসফোলিপিড বাইলেয়ার থাকে, ফসফোলিপিডের দুইটা লেয়ার থাকে, প্রোটিন থাকে, কোলেস্টেরল থাকে। তো আমাদের হচ্ছে এই আর্গোস্টেরলটা থাকে একটার কোষ ঝিল্লিতে। কার কোষ ঝিল্লিতে কোলেস্টেরল না থেকে আর্গোস্টেরল থাকে বলতে পারবা? সেটা হচ্ছে ছত্রাক। কোথায়? ছত্রাক, ভেরি গুড। আর্গোস্টেরল থাকে হচ্ছে আমাদের ছত্রাকের মধ্যে থাকে। আর্গোস্টেরলটা কোথায় থাকে? আর্গোস্টেরলটা ছত্রাকের কোষ ঝিল্লিতে থাকে। তো ছত্রাকের একটা ভেরিয়েন্টই কিন্তু হচ্ছে ইস্ট। ছত্রাকের একটা ভেরিয়েন্টই কিন্তু আমাদের ইস্ট। তো এখানে ইস্টের কথা বলছে এবং নিউরোস্পোরার কথা বলেছে। তোমাদের বইয়ে উদাহরণে দেওয়া আছে ইস্ট এবং নিউরোস্পোরা, দুইটাই হচ্ছে আমাদের ছত্রাকের ভ্যারিয়েন্ট। আর কোলেস্টেরল যে আছে, কোলেস্টেরলের তো অনেক কাজ, কোলেস্টেরল তো অনেক জায়গায় থাকে। মূলত আমাদের দুইটা খাবারে কোলেস্টেরল প্রচুর পরিমাণে থাকে, একটা হচ্ছে আলু, তারপর হচ্ছে আমাদের চুপড়ি আলু। এই আলু এবং চুপড়ি আলু যে আছে, আলু এবং চুপড়ি আলুতে প্রচুর কোলেস্টেরল থাকে। আলু এবং চুপড়ি আলুতে প্রচুর কোলেস্টেরল থাকে। উদ্ভিদের প্রজনন চ্যাপ্টার মানে হচ্ছে বোটানির দশম অধ্যায় থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, এই যে চুপড়ি আলু আছে, চুপড়ি আলুতে কোন ধরনের অঙ্গজ প্রজনন দেখা যায়? চুপড়ি আলুতে কোন ধরনের অঙ্গজ প্রজনন দেখা যায়? তো চুপড়ি আলুতে কোন ধরনের অঙ্গজ প্রজনন দেখা যায়? তো এই যে আমাদের আলু এবং চুপড়ি আলুতে প্রচুর কোলেস্টেরল থাকে। এছাড়া এই কোলেস্টেরলের আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা কোথায়? সেটা হচ্ছে কোষ ঝিল্লির উপাদান। এবং আরেকটা কথা, আরেকটা যে জিনিসটা সেটা হচ্ছে এটা কি? কোষ ঝিল্লির উপাদান। এটা হচ্ছে আমাদের কোষ ঝিল্লির উপাদান। কোষ ঝিল্লি যে আছে, সেল মেমব্রেন যে আছে, সেই সেল মেমব্রেনের মধ্যে এই কোলেস্টেরলটা থাকে। অল্প কিছু পরিমাণ হলেও এই কোলেস্টেরল থাকে। আর বেসিক্যালি প্রাণীদেহে কোলেস্টেরল থাকে, প্রাণীদেহে কোলেস্টেরল থাকে। কোলেস্টেরলের কিছু কাজ আমরা যেটা, মানে কোলেস্টেরলকে আমরা তো অবজ্ঞা করি বেসিক্যালি, বাট কোলেস্টেরল আমাদের বডির জন্য খুব ভালো একটা জিনিসই যদি অল্প পরিমাণে থাকে। কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা রক্তে কত, এটা মাথায় রাখতে হবে। এই যে কোলেস্টেরল আছে, এই কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা, যে কোলেস্টেরল আছে এই কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা, স্বাভাবিক মাত্রা কোথায় পড়বো আমরা? অবশ্যই স্বাভাবিক মাত্রা রক্তে দেখবো। রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা হচ্ছে আমাদের 0.15 থেকে 1.20%। 0.15 থেকে
1.20% আমাদের কোলেস্টেরল থাকে আমাদের বডিতে, রক্তে 0.15 থেকে 1.20% কোলেস্টেরল থাকাটা খারাপ কিছু না। আচ্ছা, তোমাদের বইয়ে এখানে একটা কথা বলা আছে, কোলেস্টেরল দুই প্রকার বলে তোমাদের বইয়ে একটা কথা বলা আছে, এইচডিএল আর এলডিএল, এরকম একটা কথা বলছে। যদিও আমি এটাকে কোলেস্টেরল দুই প্রকার মানতে আমার কাছে আমি নারাজ। এটা আসলে কোলেস্টেরলের প্রকারভেদ নয়, এটা আসলে লিপোপ্রোটিনের প্রকারভেদ। সো তোমাদের বইয়ে একটা ভাগ বলা আছে যে কোলেস্টেরল দুই প্রকার, এইচডিএল এবং এলডিএল। তো তোমাদের পরীক্ষায় যদি কখনো আসে যে কোলেস্টেরল কয় প্রকার, তখন তুমি দিতে পারো দুই প্রকার, যেহেতু তোমাদের বইয়ে বলা আছে কোলেস্টেরল দুই প্রকার। বাট আমি আসলে এটাকে কোলেস্টেরলের প্রকারভেদ মানতে চাই না, কারণ এইচডিএল এবং এলডিএল দুটোর ফুল ফর্ম যদি আমরা একটু দেখি, দেখো এলডিএল যে আছে, এলডিএল এটার ফুল ফর্ম হচ্ছে লো ডেনসিটি লিপোপ্রোটিন, লো ডেনসিটি লিপোপ্রোটিন, লো ডেনসিটি লিপোপ্রোটিন। আর এই এইচডিএল যে আছে, এইচডিএল এর ফুল ফর্ম কি, হাই ডেনসিটি লিপোপ্রোটিন। তাহলে এই দুজন আসলে বেসিক্যালি লিপোপ্রোটিন, এই দুজন আসলে কি, এই দুজন হচ্ছে আসলে বেসিক্যালি লিপোপ্রোটিন। এই এলডিএল এর আগে আরেকটা আছে ভিএলডিএল, এটাকে বলি আমরা ভেরি লো ডেনসিটি লিপোপ্রোটিন, ভেরি লো ডেনসিটি লিপোপ্রোটিন, ভেরি লো ডেনসিটি লিপোপ্রোটিন, ভেরি লো ডেনসিটি লিপোপ্রোটিন। এবং আরেকজন আছে তার নাম হচ্ছে কাইলোমাইক্রন, সেটাকে সিএম দিয়ে প্রকাশ করি আমরা, সিএম বা অনেক জায়গায় সিএল লেখে, এটাকে আমরা বলি হচ্ছে কাইলোমাইক্রন। সো এই চারটা হচ্ছে আমাদের লিপোপ্রোটিন, এই চারটা কি আমাদের, এই চারটা হচ্ছে আমাদের লিপোপ্রোটিন, এই চারটা আমাদের কি, এই চারটা হচ্ছে লিপোপ্রোটিন। সো এই চারটা কি, এই চারটা হচ্ছে আমাদের লিপোপ্রোটিন। সো পরীক্ষায় যদি তোমার কখনো আসে লিপোপ্রোটিন কয় প্রকার, আসার সম্ভাবনা যেহেতু কম, তোমাদের বইয়ে নাই, তো 4 প্রকার। তো এই দুইটা হচ্ছে লিপোপ্রোটিনের জিনিস, তোমাদের বইয়ে কেন যেটাকে কোলেস্টেরলের শ্রেণীবিভাগের মধ্যে ফেলছে আমার কোনো আইডিয়া নেই। সো যদি পরীক্ষায় কখনো চলে আসে কোলেস্টেরল কয় প্রকার, তখন 2 প্রকার দিও। যদি আজমল স্যার, তোমাদের স্কুল কলেজগুলোয় তো আবুল হাসান স্যারের বই খুব ফলো করা হয়। তো এবার আসা যাক হচ্ছে যে আমাদের এই যে স্টেরয়েড আছে, এই স্টেরয়েডের আসলে কোন কোন জায়গায়, এই স্টেরয়েডটা তো আমরা বললাম স্টেরয়েড, আমাদের স্টেরয়েড নিয়ে আমরা পড়তেছিলাম তাই না। এখন স্টেরয়েড কোথায় কোথায় আমাদের ব্যবহৃত হয়, বা স্টেরয়েডের ব্যবহার নিয়ে যদি আমরা কথাবার্তা বলি, যে স্টেরয়েডের ব্যবহারটা কোথায় কোথায় হচ্ছে। আচ্ছা, এই যে স্টেরয়েড আছে, স্টেরয়েড কোথায় কোথায় লাগছে, স্টেরয়েড যে আছে, স্টেরয়েডের, আমরা তো স্টেরয়েডে ছিলাম, স্টেরয়েডের ব্যবহার, স্টেরয়েডের ব্যবহার, স্টেরয়েড এর ব্যবহার, স্টেরয়েডের ব্যবহারের মধ্যে মেইন একটা জিনিস হচ্ছে স্টেরয়েড কিন্তু আমাদের হরমোন উৎপাদনে ব্যবহৃত হয়, হরমোন উৎপাদনে ব্যবহৃত হয়, হরমোন উৎপাদনে ব্যবহৃত। এখন প্রশ্ন আছে কোন কোন হরমোন। তো অনেকেই তোমরা জুলজির অষ্টম অধ্যায় পড়েছো, অনেকেই পড়ো নাই। আমার 22 ব্যাচের কোনো স্টুডেন্ট থাকলে বলতে পারবো ভালো, তাদের রিসেন্টলি হচ্ছে যে আমাদের এই অধ্যায়টা পড়াইছি, এই হরমোন উৎপাদনে, মানে হরমোন অধ্যায়টা পড়াইছি। হরমোনের মধ্যে আমাদের দুইটা গ্রন্থি সব হরমোনেরা স্টেরয়েড জাতীয়, আমাদের দুইটা গ্রন্থি সব হরমোন স্টেরয়েড জাতীয়। একটা হচ্ছে আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ড যে আছে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের সব হরমোন হচ্ছে আমাদের স্টেরয়েড জাতীয়। আমরা যদি কিছু নাম বলি, সব নাম বলবো না, আমরা অল্প কিছু নাম বলবো। যেমন হচ্ছে যে আমাদের অ্যালডোস্টেরন, অ্যালডোস্টেরন এটা হচ্ছে যে আমাদের স্টেরয়েড জাতীয়। আমাদের আছে কর্টিসল, এটা স্টেরয়েড জাতীয়। আমাদের আছে হচ্ছে অ্যান্ড্রোজেন, এটা স্টেরয়েড জাতীয়, অ্যান্ড্রোজেন স্টেরয়েড জাতীয়। তারপর আছে আমাদের অ্যাড্রেনালিন, অ্যাড্রেনালিন এটা হচ্ছে স্টেরয়েড জাতীয়। তারপর হচ্ছে আমাদের নর অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন স্টেরয়েড জাতীয়, অ্যাড্রেনালিন স্টেরয়েড জাতীয়। সো এগুলো সব স্টেরয়েড জাতীয় হরমোন। সো আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে যে যে হরমোনগুলো বের হচ্ছে সব হচ্ছে আমাদের স্টেরয়েড জাতীয় হরমোন, সব আমাদের স্টেরয়েড জাতীয় হরমোন। আর আমাদের গোনাড, গোনাড মানে জননাঙ্গ, ইন রেসপেক্ট অফ মেল অ্যান্ড ফিমেল। গোনাড মানে জননাঙ্গ, যদি মেলের ক্ষেত্রে হয়, মেলের ক্ষেত্রে হলে মেল গোনাডাল হরমোন কোনটা, মেলদের ক্ষেত্রে একটাই হরমোন, তার নাম হচ্ছে টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন। আর হচ্ছে ফিমেল যে রয়েছে, এই ফিমেলদের মধ্যে আমাদের হচ্ছে যে হরমোন তার নাম হচ্ছে ইস্ট্রোজেন, ইস্ট্রোজেন এবং হচ্ছে প্রোজেস্টেরন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এই দুটো হচ্ছে ফিমেল হরমোন। ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এই দুটো হচ্ছে কি আমাদের, এই দুটো হচ্ছে ফিমেল হরমোন।
সো ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন দুটো ফিমেল হরমোন। এই দুই টাইপের যে হরমোন আছে, এই হরমোনগুলো হচ্ছে স্টেরয়েড জাতীয়। এই হরমোনগুলো উৎপাদনে কে সাহায্য করে? এই হরমোনগুলো উৎপাদনে সাহায্য করে হচ্ছে আমাদের স্টেরয়েড। সো এই অ্যাড্রেনালিন এবং গোনাডাল যে হরমোনগুলো আছে, এগুলো স্টেরয়েড জাতীয় হরমোন। এই হরমোনগুলো আমাদের কোথা থেকে তৈরি হয়? এই হরমোনগুলো স্টেরয়েড আমাদের হচ্ছে, এই হরমোনগুলো স্টেরয়েড ব্যবহার করে তৈরি হয়। তাহলে হরমোন উৎপাদনে হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ কথা। সো এটা, এই হরমোনগুলোর নাম মনে রাখলেই হবে, এগুলো হচ্ছে আমাদের স্টেরয়েড হরমোন তৈরি করে। ঠিক আছে, লেখা হয়েছে এতটুকু? আচ্ছা, এরপর আমাদের হচ্ছে আরেকটা অংশ ছিল, আমরা তো স্টেরয়েড পড়ছি, স্টেরয়েডের পর ছিল টারপিনস। টারপিনস থেকে একটা কথা দেখলাম কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সলভের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম। এই টারপিনস থেকে একটা কথা আমাদের মনে রাখতে হবে, এই টারপিনস 10 থেকে 40টি কার্বন পরমাণু বিশিষ্ট আইসোপ্রিনয়েড যৌগ নিয়ে গঠিত। এই টারপিনের মধ্যে আমাদের 10 থেকে 40টা আইসোপ্রিন থাকে। আমরা আইসোপ্রিন কি পড়েছি? 5 কার্বন বিশিষ্ট যৌগ, সেই রকম জিনিস থাকে এর মধ্যে 10 থেকে 40টা আইসোপ্রিন থাকে। এটা হচ্ছে টারপিনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই টারপিন থেকে আমরা হচ্ছে সুগন্ধি কিছু বস্তু পাই। টারপিন থেকে আমরা সুগন্ধি তেল পাই, সুগন্ধি বস্তু পাই টারপিন থেকে। যেমন আমাদের হচ্ছে পুদিনা পাতা এবং তুলসী পাতা। পুদিনা ও তুলসী এই দুইটা যে গাছ আছে, এই দুইটা গাছে আমরা টারপিনস পেয়ে থাকি। কোথায় কোথায় পেয়ে থাকি? পুদিনা এবং তুলসী এই দুইটা জায়গায় হচ্ছে আমরা টারপিনস পেয়ে থাকি। ইত্যাদির মধ্যে আমরা বিভিন্ন উদ্যায়ী তেল পাই। তো এই পুদিনা এবং তুলসী পরীক্ষার মধ্যে এসেছিল, পুদিনা পাতায় কি পাওয়া যায়? তো পুদিনা পাতা বা সুগন্ধি গাছগুলাতে কি পাওয়া যায়? সেটা হচ্ছে টারপিনস পাওয়া যায়। আর আরেকটা কথা হচ্ছে রাবার। রাবারটা হচ্ছে যে সিলেট অঞ্চলে যারা আছে তারা প্রচুর রাবার গাছ দেখেছে। আমিও আমার লাইফে রাবার গাছ দেখছি, শ্রীমঙ্গল গিয়ে রাবার গাছ দেখছিলাম ফার্স্ট। তো এই যে রাবার গাছ আছে, হয়ে গেছে বাবার গাছ, আল্লাহ, রাবার গাছ। এই যে রাবার গাছ আছে, এই রাবার গাছে আমাদের রাবার গাছ 3000 থেকে 6000 আইসোপ্রিন নিয়ে গঠিত হয়। 3000 থেকে 6000 আইসোপ্রিন নিয়ে গঠিত হয়। 6000 আইসোপ্রিন নিয়ে গঠিত হয় এই রাবার। আইসোপ্রিন নিয়ে গঠিত হয় কি? আইসোপ্রিন নিয়ে গঠিত হয় এই রাবার গঠিত হয়। এবং এই যে রাবার আছে, রাবারের মধ্যে অনেকগুলা নাম টাম বলা আছে, এত নামগুলো আমাদের বেসিক্যালি প্রয়োজন নাই। সো রাবার থেকে কি তৈরি করা হয়? আমাদের যতগুলা চাকা দেখতে পাই সব চাকাই আমাদের রাবার থেকে তৈরি হচ্ছে। তো এবার আসা যাক হচ্ছে যে আমাদের, তাহলে এই হচ্ছে লিপিড রিলেটেড কথা। আমি কিন্তু একদম, এই চ্যাপ্টার কিন্তু অনেক বড়, আমি কিন্তু পুরো চ্যাপ্টারটা তোমাদের এমসিকিউর জন্য পড়িয়ে দিচ্ছি, যা পড়াচ্ছি তার বাইরে না পড়লেও হবে। ইচ এন্ড এভরিথিং আমরা কভার করতেছি। তারপরে দেখবা যে স্টুডেন্টরা বলবে, আল্লাহ ভাইয়া এই অধ্যায় পারি না, এই অধ্যায় না পারার জন্য কোন ভিডিও দেখবো? কিন্তু আমরা যেখানে কভার করে দিয়েছি সেটা তারা মাথায় নিবে না। আচ্ছা, সমস্যা নেই। এখন একটা খুব মজার ব্যাপার পড়াবো, সেটা হচ্ছে ক্যারোটিনয়েডস। ক্যারোটিনয়েডস ক্যারোটিনয়েডসও আমাদের এক প্রকার স্টেরয়েড। ক্যারোটিনয়েডস যে আছে তারা এক প্রকার স্টেরয়েড আমাদের। এরা হচ্ছে আলোক শোষণকারী পিগমেন্ট। এই ক্যারোটিনয়েডস এর মধ্যে থাকে আমাদের ক্যারোটিন। ক্যারোটিন, এই যে ক্যারোটিন আছে, এই ক্যারোটিনটা আমাদের আলোক শোষণকারী পিগমেন্ট। আলোক শোষণকারী পিগমেন্ট, দ্যাট মিন্স এরা একটা রঞ্জক পদার্থ। আলোক শোষণকারী পিগমেন্ট, আলোক শোষণকারী পিগমেন্ট, আলোক শোষণকারী পিগমেন্ট হচ্ছে আমাদের এই ক্যারোটিনয়েড। আলোক শোষণকারী পিগমেন্ট হচ্ছে ক্যারোটিনয়েড। তো দেখা যায় উদ্ভিদের পাতায় এই বিটা ক্যারোটিন থাকে, যা আমাদের সালোক সংশ্লেষণে সাহায্য করে। তো ক্যারোটিনের বর্ণ কি বলতো? এই ক্যারোটিনের বর্ণ হচ্ছে কমলা কালার। কমলা কালার ক্যারোটিনের বর্ণ কি? ক্যারোটিনের বর্ণ হচ্ছে কমলা কালার। এই যে ক্যারোটিন, এটা কোথা থেকে আসছে জানো? গাজর থেকে আসছে। গাজরের বর্ণ কমলা কালার না? সো গাজর ইংরেজি কি? ক্যারট। ক্যারট থেকে আসছে ক্যারোটিন। ক্যারট থেকে আসছে কি? ক্যারোটিন। গাজর কিসের উৎস বলো তো? গাজর হচ্ছে আমাদের, আমরা কমনলি বলি না গাজর টমেটো এগুলো ভিটামিন এর উৎস, গাজর টমেটো এগুলো ভিটামিন এর উৎস। তো এই যে আমাদের বিটা ক্যারোটিন আছে, তো আমাদের নরমালি হচ্ছে উদ্ভিদে থাকে হচ্ছে বিটা ক্যারোটিন। উদ্ভিদে কি থাকে? উদ্ভিদে ভিটামিন এ, যেটা উদ্ভিদে ভিটামিন এ আমাদের বিটা ক্যারোটিন রূপে থাকে। বিটা ক্যারোটিন রূপে থাকে। বিটা ক্যারোটিন রূপে থাকে। ক্যারোটিন রূপে থাকে। বিটা ক্যারোটিন রূপে থাকে। উদ্ভিদে ভিটামিন এ আমাদের বিটা ক্যারোটিন রূপে থাকে। আর প্রাণীদেহে এই ভিটামিন এটা মূলত রেটিনল রূপে থাকে। রেটিনল রূপে থাকে। আচ্ছা, এবার আসো যে এই যে বিটা ক্যারোটিন আছে, বিটা ক্যারোটিন, এই যে আমাদের বিটা ক্যারোটিন আছে, এই বিটা ক্যারোটিনটা আমাদের কিসে রূপান্তর হয়? এই যে বিটা ক্যারোটিন আছে, এই বিটা ক্যারোটিনটা আমাদের হচ্ছে ভিটামিন এ তে কনভার্ট হয়। বিটা ক্যারোটিনটা আমাদের কোথায় কনভার্ট হয়? ভিটামিন এ তে কনভার্ট হয়। এবং
এটা যদি তুমি 1 অণু নাও বিটা ক্যারোটিন, তাহলে ভিটামিন এ পাবা তুমি 2 অণু ভিটামিন এ পাবা, 2 অণু ভিটামিন এ পাবা। এই যে 2 অণু ভিটামিন এ আছে তার থেকে তৈরি হয় রডোপসিন, রডোপসিন প্রোটিন তৈরি হয়। রডোপসিন এটা হচ্ছে আমাদের একটা প্রোটিন। এই রডোপসিন প্রোটিনটা আমাদের হচ্ছে রড কোষের প্রধান উপাদান। রডোপসিন প্রোটিনটা কিসের প্রধান উপাদান? রডোপসিন প্রোটিনটা হচ্ছে রড কোষের প্রধান উপাদান, রড কোষের প্রধান উপাদান। এই রড কোষ আমাদের কখন দেখতে সাহায্য করে? রড কোষ আমাদের রাতে দেখতে সাহায্য করে, রড কোষ রাতে দেখতে সাহায্য করে। এখন খেয়াল করো, এই ধরো সাহায্য করে, এখন খেয়াল করো যে ধরো আমাদের হচ্ছে এর ভিটামিন এ জাতীয় খাবার তুমি কম খাচ্ছ, বিটা ক্যারোটিন যুক্ত খাবার কম খাচ্ছ, যেটা হচ্ছে যে আমাদের গাজর, টমেটো, ডিমের কুসুম, এসব জায়গায় বিটা ক্যারোটিন ভালো পাওয়া যায়। বিটা ক্যারোটিন কম খেলে ভিটামিন এ তোমার কম হবে, ভিটামিন এ কম হলে তোমার রডোপসিন কম হবে, রডোপসিন কম হলে তোমার রডকোষের সংখ্যা কম হবে এবং রডকোষ ঠিকঠাক মতো কাজ করবে না। রডকোষ যদি ঠিকঠাক মতো কাজ না করে তাহলে তোমার কি হবে বলো তো? কি সমস্যা হবে রডকোষ ঠিকঠাক মতো কাজ না করলে তোমার? রডকোষ ঠিকঠাক কাজ করতেছে না, তাহলে তোমার কি সমস্যা হবে? রাতকানা হবে, রাতকানা। রাতকানা আমরা বলি না ভিটামিন এর অভাবে হয়, কেন হয় সেটা জানি? এই যে এইখানে হচ্ছে রাতকানা হয়। তো আমরা যদি বিটা ক্যারোটিন যুক্ত খাবার কম খাই তখন আমাদের যে সমস্যাটা হবে সেটা হচ্ছে রাতকানা হবে। ভেরি গুড, যারা বলেছো সুন্দর, যে আমাদের এই অভাবে বিটা ক্যারোটিন, বিটা ক্যারোটিন এর অভাবে, বিটা ক্যারোটিন বা বলতে পারি ভিটামিন এর অভাবে আমাদের কি রোগটা হচ্ছে? রাতকানা হচ্ছে। তো রাতকানা হওয়ার মেকানিজম হচ্ছে এইটা, এইভাবে আমাদের রাতকানা হয়। ওকে, তো এবার আসা যাক আমাদের হচ্ছে, তাহলে আমরা ক্যারোটিনয়েডস পড়লাম, স্টেরয়েড পড়লাম, ভিটামিন নিয়ে একটু আমরা কথা বলি। ভিটামিন, আমাদের তো অনেক ধরনের ভিটামিন আছে তাই না? তো আমাদের যে ভিটামিন গুলা আছে, ভিটামিন, ভিটামিন গুলাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি দ্রবণীয়তার উপর ভিত্তি করে। দ্রবণীয়তার উপর ভিত্তি করে ভিটামিনকে দুই ভাগে ভাগ করতে পারি। এটা কিসের উপর ভিত্তি করে? দ্রবণীয়তার উপর ভিত্তি করে, দ্রবণীয়তার উপর ভিটামিনকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পানিতে দ্রবণীয় আর একটা হচ্ছে চর্বিতে দ্রবণীয়। একটা হচ্ছে পানিতে দ্রবণীয় আর একটা হচ্ছে কি চর্বিতে দ্রবণীয়। একটা হচ্ছে পানিতে দ্রবণীয় আর একটা চর্বিতে দ্রবণীয়। সো একটা হচ্ছে পানিতে দ্রবণীয় আর একটা হচ্ছে চর্বিতে দ্রবণী। এবছরের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, এবছরের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, এই সব কিছু আমাদের ব্যাচের স্টুডেন্ট বলো বা যে যে কোচিং এ পড়ছে মেজরিটি জায়গায় এইসব পড়ানো হয়েছে। স্টুডেন্টরা এক্সাম হলে গিয়ে একদম ব্ল্যাঙ্ক আউট হয়ে যায়, এটাই একটা সমস্যা। তো এই যে আমাদের পানিতে দ্রবণীয় যে আছে, পানিতে দ্রবণীয় আমি মনে রাখতে বলি, যেটা পানি মানে মনে রাখবা ওয়াটার, ওয়াটার থেকে মনে রাখবা WBC। পানিতে দ্রবণীয় হচ্ছে ভিটামিন বি এবং হচ্ছে আমাদের ভিটামিন সি, এই দুইটা হচ্ছে আমাদের পানিতে দ্রবণীয়। সেটা WBC দিয়ে মনে রাখবা, ভিটামিন বি এবং ভিটামিন সি। WBC দিয়ে, W দিয়ে ওয়াটার, ভিটামিন বি এবং ভিটামিন সি বোঝায়। আর চর্বিতে দ্রবণীয় কে কে? চর্বিতে দ্রবণীয় হচ্ছে আমাদের ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, এই কয়টা হচ্ছে আমাদের চর্বিতে দ্রবণীয়। সো এই যে আমাদের ভিটামিন, যে চর্বিতে দ্রবণীয় যে আছে, চর্বিতে দ্রবণীয় গুলা নিয়ে মূলত কথা বলা হয়েছে, কারণ আমাদের এখানে তো মূলত হচ্ছে লিপিড নিয়ে কথাবার্তা বলতেছি। ভিটামিন এ যে আছে, এই অভাব, প্রত্যেকটার অভাবে কি হয়? ভিটামিন এ যে আছে তার অভাবে আমাদের কি হয়? ভিটামিন এর অভাবে আমরা একটা দেখলাম রাতকানা রোগ হবে। আরেকটা যেটা সমস্যা হয়, রাতকানা থেকে আলটিমেটলি কিন্তু ব্লাইন্ডনেস হয়ে যায়। কারণ যদি রাতকানা ট্রিটমেন্ট না হয়, ভিটামিন এ যদি তাকে দেওয়া না হয় সাপ্লিমেন্টেশন, তখন কিন্তু ব্লাইন্ডনেস হবে। আরেকটা যেটা হয়, ভিটামিন এর অভাবে ত্বক শুষ্ক হয়, ত্বক শুষ্ক হয়। বিভিন্ন ক্রিম মাখো না মেয়েরা, সেখানে দেখবা যে ভিটামিন এ, ভিটামিন ই এই জিনিসগুলো রয়েছে। কি হয়? এর অভাবে, অভাবে আমাদের ত্বক শুষ্ক হয়। ভিটামিন ডি যে আছে, এটা তো আমরা জানি ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়। ভিটামিন ডি এর অভাবে রোগ যদি বলতে চাই তাহলে দুই গ্রুপের দুইটা রোগ হয়, বাচ্চাদের একটা রোগ হয়, বড়দের একটা রোগ হয়। এটা তোমরা বলবা, ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের কি রোগ হয় আর বড়দের কি রোগ হয়? বাচ্চা আর বড় বলে ফেলো, বাচ্চাদের কি রোগ হয় আর বড়দের কি রোগ হয় ভিটামিন ডি এর অভাবে? ক্রিমে যে ভিটামিন থাকে বেটা, এটা তো খাওয়ার জন্য না,
বাচ্চাদের কি হচ্ছে? বাচ্চাদের হচ্ছে রিকেটস। বাচ্চাদের কি হচ্ছে? রিকেটস। আর হচ্ছে আমাদের বড়দের হচ্ছে কি? বড়দের হচ্ছে অস্টিওম্যালাসিয়া। অস্টিওম্যালাসিয়া। এই অস্টিওম্যালাসিয়ার ফলে আমাদের অস্থিগুলা নরম হয়ে যায়, একদম ভঙ্গুর হয়ে যায়। আচ্ছা, ভিটামিন ডি এর একটা আয়ন শোষণের সাথে জড়িত। ভিটামিন ডি আমাদের ভিটামিন ডি কোন আয়ন শোষণের সাথে জড়িত বলতো? একটা স্পেসিফিক আয়ন শোষণের সাথে জড়িত। কোন আয়ন শোষণের সাথে জড়িত? ভিটামিন ই মনে রাখবা হচ্ছে, যেহেতু এখানে ইলেকট্রন আছে না, তো ভিটামিন ই হচ্ছে জারণ বিজারণের সাথে জড়িত। আমাদের বডিতে যে বিভিন্ন জারণ বিজারণ বিক্রিয়া চলে, এই জারণ বিজারণের সাথে জড়িত, এবং এটা আমাদের ত্বকের বৃদ্ধিতেও খুব ভালো সাহায্য করে। এবং দেখবা যে হচ্ছে বিভিন্ন ক্রিমের মধ্যে ভিটামিন ই রয়েছে। আর ভিটামিন কে হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, যে ভিটামিন কে রক্ত তঞ্চনের সাথে জড়িত। ভিটামিন কে রক্ত তঞ্চনের সাথে জড়িত। আমাদের যে বিভিন্ন রক্ত তঞ্চন উপাদান রয়েছে, যেদেরকে বলি আমরা ব্লাড ক্লটিং ফ্যাক্টর, সেই ব্লাড ক্লটিং ফ্যাক্টর বা রক্ত তঞ্চন উপাদানগুলো ভিটামিন কে এর সাথে জড়িত। সো ভিটামিন কে হচ্ছে আমাদের রক্ত তঞ্চনের সাথে জড়িত। রক্ত তঞ্চনের সাথে জড়িত হচ্ছে আমাদের এই ভিটামিন কে। এটা হচ্ছে রক্ত তঞ্চনের সাথে জড়িত। এবং মজার একটা ব্যাপার হচ্ছে, এই ভিটামিন কে টা আমাদের অন্ত্রে যে ব্যাকটেরিয়া গুলা থাকে না, অন্ত্রের ব্যাকটেরিয়া আমাদের ভিটামিন কে তৈরি করে, এবং এনাফ ভিটামিন কে তৈরি করে, যেটা আমাদের বডির চাহিদা মেটায়। ব্যাকটেরিয়া তৈরি করে। আমাদের অন্ত্রে কিন্তু প্রচুর ব্যাকটেরিয়া আছে, যারা আমাদের বডির ভালো ভালো কাজে হেল্প করে। সেই অন্ত্রের ব্যাকটেরিয়া গুলা ভিটামিন কে তৈরি করে। সো তোমরা উত্তর দিয়েছো মোস্ট প্রবাবলি, সেটা হচ্ছে ভিটামিন ডি আমাদের কোন আয়নের সাথে জড়িত? ক্যালসিয়াম আয়নের সাথে ভিটামিন ডি আমাদের জড়িত। সো এই হচ্ছে আমাদের লিপিড রিলেটেড মোটামুটি সবকিছু, এবং এখান থেকেই এমসিকিউ আসবে। এর বাইরে আমাদের খুব বেশি কোনো প্রশ্ন আসবে না। ভিটামিন ডি এর অভাবে অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস হচ্ছে অস্টিওমেলাসিয়ার মতোই একটা রোগ। এটাকে আমরা ভিটামিন ডি এর অভাবে মূলত বেসিক্যালি বলি না, আমরা মূলত বলি যে এটা ক্যালসিয়ামের অভাবে, বা আমাদের অস্থি থেকে যখন ক্যালসিয়াম বের হয়ে যায়। এটা ক্যালসিয়াম অভাব না, মূলত আমাদের অস্থি থেকে ক্যালসিয়াম যখন বের হয়ে যায়। মূলত এখানে আমাদের হচ্ছে একটা হরমোনের প্রভাব রয়েছে। আমাদের হচ্ছে যে প্যারাথরমোনের প্রভাব রয়েছে, এখানে পিটিএইচ এর প্রভাব রয়েছে। সো আজকে আমাদের ক্লাস শেষ। তোমাদের সাথে আবার লাইভে দেখা হবে হয়তো 20 তারিখের পর। এর মাঝে হয়তো আমি নানা ভিডিও টিডিও দিতে পারি, সেখানে দেখা হবে, বাট লাইভ তোমাদের সাথে দেখা হচ্ছে 20 তারিখের পর। সো আমাদের এই পেজ থেকে আজকেই ঈদের আগে লাইভ ক্লাস। থ্যাংক ইউ অল যারা লাইভে ছিলে। আজকে উপস্থিতি সর্বনিম্ন ছিল, এটা এক্সপেক্টেড, কারণ হচ্ছে অনেক দিন ধরে লাইভ যেহেতু চলছে, যত লাইভ চলবে স্টুডেন্ট উপস্থিতি তত কমবে। আবার 20 তারিখের পর যখন ফার্স্ট লাইভ নিব, সেদিন অনেক উপস্থিতি থাকবে। এটাই আমাদের হয় আসলে। সো কোনো সমস্যা নেই ভাই। আর 2টা ক্লাস হবে ধরে, আর 2টা ক্লাস আমি রেকর্ডেড দিব। মানে হচ্ছে রেকর্ডেড বলতে আমার ইউটিউবে আছে, সেগুলা একসাথে করে কম্পাইল করে আমি হচ্ছে এখানে তোমাদের প্রিমিয়াম করে দিব, যেন অধ্যায়টা কমপ্লিট হয়ে যায়। আমরা নেক্সটে নতুন অধ্যায় ধরবো। সেটা হচ্ছে আমরা নেক্সটে ধরবো হচ্ছে দেখি তোমাদের সাথে কথা বলে জুলজি বা বোটানি যে কোনো একটা ধরি। জুলজি 3 ধরা যায়, বা জুলজির 11 ধরা যায়, যে কোনো একটা অধ্যায় ধরা যাবে, বোটানি ধরা যায়, এটা তোমাদের সাথে আলোচনার সাপেক্ষে ধরবো। সো আল্লাহ হাফেজ সকলকে। 7 AM শো আমি নিব কিনা আমি কনফার্ম না, কারণ আমি সকালবেলা তোমাদের সকাল 7টায় ক্লাস নেওয়ার জন্য আমি না হাঁটতে পারি না সকালবেলা। তো এখন দেখি সকালে হাঁটার যদি টাইমটার সাথে ম্যাচ আপ হয়, তাহলে সকাল 7টায় ক্লাস নেব ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক সকলকে।